পরে দেন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা তোমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী, যেটাকে আমরা কোম্পানি ব্যবসার আর্থিক বিবরণী নামে জানি। সেই টপিকটা তোমাদের কাছে অনেকের কাছে খুব বেশি ভয়ের এবং আতঙ্কের কারণ আমরা ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী অনেকে ভয় পাই, আর সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীতে আবার তোমার কোম্পানির কিছু টার্ম চলে আসে, যেমন শেয়ার, বন্ড, এইগুলার। ঠিক আছে, তো দেখো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পার্টের আর্থিক বিবরণী ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি না। জাস্ট ডিফারেন্সটা কোথায়, তোমাকে সেকেন্ড পেপারের যখন যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী তুমি করবে, জাস্ট এক্সট্রা একটা তোমার হিসাব করা লাগবে, সেটা হচ্ছে সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা নামে একটা এক্সট্রা হিসাব করতে হবে। এবং এখানে যখন তুমি আর্থিক বিবরণী করবা তখন শেয়ার হোল্ডারদের সত্ত্ব নির্ণয় করতে হবে, যেটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তোমরা মালিকানা সত্ত্ব বিবরণী করছো, বাট এখানে কিন্তু শুধুমাত্র মালিকানা সত্ত্ব বিবরণী করবে না। তো আমরা যেহেতু প্রিভিয়াস দুইটা ক্লাস শুধুমাত্র আমরা আর্থিক বিবরণীর উপরে নিয়েছি, তার মানে আজকের ক্লাসটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এবং আমরা খুব সহজেই ধরতে পারবো জাস্ট ডিফারেন্সটা যেখানে মেনলি তোমার ডিফারেন্সটা ওইটাই আমরা দেখাবো, যে অ্যাকচুয়ালি সংগৃহীত আয় বিবরণীটা এটার বেসিকটা একটু ক্লিয়ার করে দিব এবং আমরা এমসিকিউ সিকিউ দুইটাই সলভ করব। ঠিক আছে, সো আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই দ্রুত জয়েন করে ফেলি লাইভে এবং সবাই লাইভটিতে জয়েন করি অ্যাজ সুন অ্যাজ পসিবল। পাশাপাশি আমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। ঠিক আছে, যারা যারা জয়েন করছি, আজকে আমরা কোম্পানির টার্মগুলো ইনশাল্লাহ A to Z ক্লিয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ শুরুতে আমি সংরক্ষিত আয় বিবরণীটা পড়াবো, কারণ এখানে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আর আর্থিক বিবরণী দুইটা কিন্তু অলমোস্ট সেম, জাস্ট যেখানে ডিফারেন্সটা যতটুকু তোমার প্রয়োজন ওইটুকু আমি শেখাবো। ঠিক আছে, এবং শেষ পর্যন্ত ক্লাস করলে আশা করি তোমার যৌথ মূলধনী কোম্পানির টার্ম বলো, সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের যে বিবরণীটা, এগুলো সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। আমরা রেগুলার তোমাদের জন্য ক্লাস নিচ্ছি এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স প্রত্যেকটা সাবজেক্টের, যাতে তোমাদের শেষ সময়ে যদিও প্রবলেম থাকে কোনো টার্মে, কোনো স্পেসিফিকভাবে টপিকে, সেটা যাতে সলভ করে তুমি তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গুছাতে পারো। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের মেইন পারপাস। এবং আমরা তোমাদের জন্য যে শেষ সময় বলতে এই যে এখন যেটা করতেছি, যে আলাদাভাবে টপিকের ক্লাস নিতেছি, যে এই সময়তে আমাদের উচিত ছিল কি শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভ করা, বাট আমরা টপিকের ক্লাস নিতেছি। রিজন কি একটাই, কারণ এই টপিকগুলোতে কি তোমার প্রবলেম। ঠিক আছে, সো অনেকে জয়েন করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আতিক হাসান, আলবি জয়েন করে ফেলছো অনেক তাড়াতাড়ি। এত আগে কেমনে আসলাম, গ্রেট। আলবি হচ্ছে এক্সপার্ট হয়ে গেছে। আলবিকে গতকালকে বলছিলাম যে লেট করা যাবে না, তাই না? আসো মিম আক্তার মো আমাদের সাথে জয়েন করছো, লামিশা জাহান জয়েন করছো। যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম। প্রত্যেকেই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। হ্যাঁ, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই। আমরা সবাই ক্লাসে জয়েন করি, তারপর ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। ঠিক আছে, সবাই মেনশন দেই, সবাই অ্যাটলিস্ট কমেন্টে একটা করে হাইলাইট লিখে দেই, আর পাশাপাশি হচ্ছে মেনশন দেই। ওকে, টাইমলাইনে শেয়ার করে দেই, তাহলে হচ্ছে ইনশাল্লাহ তোমার যতবার তুমি চাও ততবার এই ক্লাসটা দেখতে পারবে এবং তোমার টাইমলাইন থেকে তোমার ফ্রেন্ডরাও কি দেখে উপকৃত হতে পারবে। ওকে স্যার, নাবিল আহমেদ আমাদের সাথে জয়েন করছে। আরিফ হাসান স্যার, চ্যাপ্টারটা করি নাই, সিকিউ ক্লাস নাকি এমসিকিউ ক্লাস? আরিফ হাসান, সিকিউ এমসিকিউ দুইটাই করাবো এবং শুরুতেই বেসিকটাও ক্লিয়ার করাবো, বিকজ বেসিক ক্লিয়ার না করলে অনেকের আবার প্রবলেম, যে আমি যখন সরাসরি ম্যাথ প্র্যাকটিস করাবো অনেকের প্রবলেম ফেস করে, যে ভাই আমি তো এটা পারতেছি না, কিছুই বুঝতেছি না, কি করাইতেছেন, তাই না? সেই জন্য যতটুকু আমাদের আর্থিক বিবরণী এবং যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, মানে এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী এবং কোম্পানি ব্যবসার আর্থিক বিবরণী, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা যেখানে তোমার নতুন করে শেখা লাগবে এইটুকুই আমরা শেখাবো। ঠিক আছে, দ্রুত শেয়ার মেনশন করে দেই। সবাই যার পরিচিত বন্ধু বান্ধব আছে সবাই নিয়ে একসাথে আমরা ক্লাস করি। সবাই একটু মেনশন দাও দ্রুত। আমরা শুরু করে দিলে পরবর্তীতে কিন্তু আর বলবো না, তো যা শুরুতেই সবাই ওকে স্যার, আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা দ্রুত দাও। ওকে, ডান।
সবাই কাইন্ডলি আমি একটু গ্রুপগুলোতে শেয়ার দিচ্ছি। তোমরা যদি নোট খাতা নিয়ে এখনও হাজির না থাকো, রেডি না থাকো, তাহলে অবভিয়াসলি নোট খাতা নিয়ে রেডি থাকো, কারণ ক্লাসে কিন্তু অবশ্যই তোমার নতুন নতুন অনেক টার্ম আসবে, যেগুলো নোট করবা। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, ওকে, সো অনেকে জয়েন করে ফেলছো। ইটস তানভীর, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা যারা শেয়ার মেনশন দুইটাই ডান করছি, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে তোমার স্টুডেন্ট হিসাবে দায়িত্ব, ঠিক না? ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। বাকি নতুন যারা জয়েন করছি সবাইকে ওয়েলকাম করছি। তো দেখো, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, যেটাকে আমরা জানি স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি। তার মানে স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি, ডিফারেন্সটা যেখানে যে আমরা আর্থিক বিবরণীতে মূলত এক মালিকানা ব্যবসায়ের ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু বছর শেষে আর্থিক ফলাফল মানে আয় অথবা ক্ষতি হয়েছে, ইভেন ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু সম্পদ আছে বা মালিকের সত্ত্ব আছে বা দায় আছে, এটা জানার জন্য আমরা আর্থিক বিবরণী করছি। বাট এটা কিন্তু কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে এখানে কিন্তু মুনাফাটা তোমার মেনলি বন্টন করা লাগে বিভিন্ন সেক্টরে। ঠিক আছে, তো দেখো সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আমরা একটু আলোচনা করবো, কারণ এই টার্মটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, এই সংরক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফা বা রিটেন আর্নিং স্টেটমেন্ট, এটা আসলে কি? তো দেখো, এক মালিকানা কারবারের ক্ষেত্রে মালিক একাই কারবারের সম্পূর্ণ লাভ ভোগ করে, কাউকে লাভের অংশ প্রদান করতে হয় না, ফলে লাভ লোকসান বন্টন করার প্রয়োজন হয় না। কিন্তু কোম্পানির ক্ষেত্রে লাভের টাকা বিভিন্ন খাতে বন্টন করার প্রয়োজন হয়। তার মানে নিট মুনাফা বিভিন্ন খাতে বন্টন করার পর যতটুকু মুনাফা বা যতটুকু তোমার আয় থেকে যায়, সেটাকে আমরা বলি সংরক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা বা অবন্টনকৃত মুনাফা। ঠিক আছে, সো এটা একদম বেসিক একটা বিষয়। আমরা সরাসরি শখটা তোমাদেরকে একটু দেখাবো, জাস্ট এই শখটাই দেখাবো। আমি আশা করি যে সবারই মোটামুটি বেসিক ক্লিয়ার আছে, তারপর একটু রেসপন্স করবা, যদি প্রবলেম হয় আমাকে জানাবা। বাট হচ্ছে এটা একদম বেসিকটা তোমাদের একটু ক্লিয়ার করে দিব আমি। ঠিক আছে, বেসিকটা একটু ক্লিয়ার করে দিব। আমরা কিন্তু রেসপন্স খুব কম করতেছি, দ্রুত একটু বেশি বেশি রেসপন্স করি। হ্যাঁ, তো দেখো, শুরুতে আমাদের অবন্টিত মুনাফা, প্রারম্ভিক উদ্বৃত্ত অথবা সংগৃহীত মুনাফা, অথবা আমরা বলতে পারি যে জমাকৃত মুনাফা, সংরক্ষিত মুনাফা, অথবা আমরা বলতে পারি এটার আরেকটা নাম হচ্ছে জমাকৃত মুনাফা। তার মানে শুরুতে আমার কি অবন্টিত মুনাফার প্রারম্ভিক উদ্বৃত্ত বা সংরক্ষিত মুনাফার বা হচ্ছে তোমার জমাকৃত মুনাফার, তার মানে এটার যে প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকবে, এই জেটটাকে আমরা মূলত বের করব। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ে আমরা শুরু করব। লেখা দেখতে কি তোমাদের প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা এটা ঠিক করতেছি, এখনই প্রবলেম নাই, এখনই ঠিক করে দিচ্ছি। বাট একটু ওয়েট করো। জাস্ট একটু ওয়েট করো, আমরা ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি, তারপর কল পাওয়া যায় না কেন? শুরু। ওকে, গ্রেট।
ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের টপিকটি। তো দেখো, শুরুতে যেটা বলছিলাম যে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হলে শুরুতে তোমার যে প্রারম্ভিক জেটটা, মানে অবন্টিত মুনাফা বলতে পারো, সংরক্ষিত মুনাফা বলতে পারো, অথবা জমাকৃত মুনাফা বলতে পারো, এটার প্রারম্ভিক উদ্বৃত্তটা থাকবে। তো আমি একটু দ্রুত যাব, বিকজ এই কনসেপ্টগুলো সবারই ক্লিয়ার আছে। আমরা সরাসরি ম্যাথ প্র্যাকটিস করবো, কারণ ম্যাথ প্র্যাকটিস করলে এটা তোমার মনে থাকবে বেশি। তো দেখো, নিট মুনাফাটা তুমি কি করবা, যোগ করে দিবে এটার সাথে কি করবা, নিট মুনাফাটা যোগ করবা। মানে যতটুকু তোমার খ নাম্বারে বা ক নাম্বার যদি নিট মুনাফা ক্যালকুলেশন করে যতটুকু আসবে এটা যোগ করবা, পুরাতন আয়কর সঞ্চিতিটা কি করবে, এটার সাথে যোগ করবা। তবে এখানে যদি প্রদত্ত আয়কর থাকে, মানে আয়কর খরচ, এটাকে তুমি কি করে দিবা, বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো? এখন দেখো, সাধারণ সঞ্চিত হতে যতটুকু আমরা সঞ্চিত তহবিলে স্থানান্তর করব সেটাও যোগ হয়ে যাবে, আর আয়কর ফেরতটা কি হবে, এটা থেকে বাদ হবে। এখন তুমি আয়কর ফেরতটা আয়করের সাথে যখন এই যে বাদ দিয়ে দেখাচ্ছ, এখান থেকেও বাদ দিতে পারো। মানে এখানে যদিও ক্যালকুলেশন করো এটাও হবে, আর যদি এটা পরবর্তীতে বাদের অংশ গিয়ে আয়করের সাথে কাজ করো, মানে আয়করের সাথে আয়কর ফেরতটা বাদ দিয়ে দাও, তাহলেও হবে। ঠিক আছে? তো দেখো, চলতি বছর যদি নিট ক্ষতি হয়, এটাকে আমরা বাদ দিব। প্রদত্ত আয়কর যেটা, মানে প্রদত্ত আয়কর বলতে বোঝাচ্ছে এখানে এক্সাক্ট আয়কর খরচ কতটুকু, এটা বাদ দিব। সাথে পুরাতন আয়কর সঞ্চিতি থাকলে এই প্রদত্ত আয়কর থেকে এটা বাদ দিয়ে তারপরে হচ্ছে কি ব্যালেন্সটা আমরা এখানে দেখাবো। ঠিক আছে? সাধারণ শেয়ারের লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, তারপরে হচ্ছে তহবিল স্থানান্তর, যেমন সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এবং সর্বশেষ যেটা দায় পরিশোধের জন্য প্রতিপূরক তহবিল, এটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে মেনলি আমরা পেয়ে যাব হচ্ছে সংগৃহীত আয় বিবরণীর একটা এক্সাক্ট ব্যালেন্স। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একদম বেসিক একটা শখ। তোমার অবশ্যই আর্থিক বিবরণী যখন তুমি ক্যালকুলেশন করতে যাবে তার আগে অবশ্যই কি বেসিকটা জানা লাগবে। বেসিক জানা থাকলে তুমি জাস্ট কি করবা, শখে স্থাপন করবা ধাপে ধাপে, এই হচ্ছে কাজ। ওকে, এখন ঠিক আছে আরমান হোসেন, এবং সবকিছু ঠিক আছে। তো তোমরা একদম পুরো তুমি রেডি হয়ে যাও। ঠিক আছে? ম্যাথ করতে দিব কিন্তু। ওকে, তো তারপরে দেখো, এখানে আমাদের সংরক্ষিত আয় বিবরণী দফা সমূহের বর্ণনা দেওয়া আছে। একদম ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলা আমি ক্লাস শেষ হলে কি পিডিএফটা আপলোড করে দিব, সেখান থেকে জাস্ট একবার করে পড়ে নিবা। এবং আশা করি যে আমাদের সবারই মোটামুটি কি বেসিক ক্লিয়ার আছে। জাস্ট আমাদের দরকার প্র্যাকটিস এবং শেষ সময়ে রিভিশনটা। ঠিক আছে? তো সংরক্ষিত মুনাফাটা দেখালাম একটাই রিজন, কারণ এটা অনেকেই কি করে, স্কিপ করে, বা অনেকের এখনো প্রবলেম আছে এই জন্য। তো দেখো, এখানে আরেকটা হিসাব করবো আমরা, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তোমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে করছো মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা ওই নামে জানি যে ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব। কিন্তু কোম্পানি ব্যবসার ক্ষেত্রে করবা অ্যাসি। অ্যাসি মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি। তার মানে এখানে আমরা করব হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটা করব। ঠিক আছে? তো সেম প্রসেসেই জাস্ট এখানে শেয়ার বা কোম্পানি ব্যবসার কিছু টার্ম চলে আসবে। ঠিক আছে? ওকে, তো আমরা এটা যদি হচ্ছে সরাসরি ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে দেখাই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তারপরে এক নজরে একটু দেখে নাও শখটা, যেটা পরবর্তীতে আমরা ম্যাথ সলভ করতে গেলে যাতে তুমি সহজেই বুঝতে পারো যে কোন অ্যান্টিটার কাজ কোন সময়ে হবে এক্স্যাক্টলি। ঠিক আছে? তো একবার একটু দেখো এবং একটা যদি স্ক্রিনশট দিতে পারো এখানে। ওকে, আরমান হোসেন বলতেছে স্যার এই অধ্যায়টা কি আমাদের কলেজে আছে? মানে এটা হচ্ছে কতটা হাস্যকর বলো। কারণ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এটা হচ্ছে ম্যান্ডাটরি, তোমার হচ্ছে এখান থেকে দুইটা সিকিউ দেওয়াই লাগবে 100%। বাট তুমি যদি এইটুকুই না জানো, এখন শেষ সময়ে এসে তোমার পরীক্ষার আর আছে বাকি 25 দিনের মতো, এখন যদি জানোই না যে তোমার অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে, ঠিক আছে, আর এটা তো ম্যান্ডাটরি, এটা তো মাঝ জানা দরকার। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড পেপারে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, যেটা তোমার অবশ্যই ক নম্বরে ম্যান্ডেটরি কি করা লাগবে, আনসার করা লাগবে। তো সেম ভাবেই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণীটা তোমরা করবে এইভাবে। এই শখটা একবার একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা সরাসরি তারপরে কোশ্চেন প্র্যাকটিস করব। হোপফুলি কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের জন্য একটু বেশি সহজ হবে। কি বলো সবাই? শরীফ আহমান জয়েন করছে আমাদের সাথে। ওয়ালাইকুম সালাম ভাইয়া। লেট করে জয়েন করলে হবে না, কারণ শুরুতে আমরা যদি বেসিক ক্লিয়ার করে ফেলি তারপর আসলে কিন্তু তোমার জন্য পরবর্তীতে কোশ্চেন সলভ করাটা একটু টাফ হয়ে যাবে। ওকে, তো এটা একটা স্ক্রিনশট দাও, আমরা সরাসরি ম্যাথ প্র্যাকটিস করব। তো দেখো, এখানে আমাদের ডেমো শখ দেওয়া আছে।
সংরক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফা, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী এবং স্পেশালি যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী। তোমরা এই কোম্পানি ব্যবসার টার্মগুলো বিশেষ করে মনে করো এই যে দায় দানা, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের যে দায় দানাটা, বিশেষ করে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে কোন টার্মগুলো আসে, স্পেশালি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে কোন টার্মগুলো আসবে, এটা খুব ভালো করে খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? কারণ আমরা আর্থিক বিবরণী মোটামুটি সবাই পারি এবং 9-10 থেকে যেহেতু প্র্যাকটিস করতেছি, শেয়ার হোল্ডারদের আর্থিক বিবরণী যখন করতে বলে তখনই কি আমরা একটু প্রবলেম ফেস করি যে অ্যাকচুয়ালি কোন টার্মগুলা কোন ধরনের কাজ হয়, ঠিক আছে? এই জন্য অবশ্যই কী করবা, এই যে শেয়ার হোল্ডারদের যে টার্মগুলা দায়দানার পাঁচটা, বিশেষ করে দায়দানার পাঁচটা, এটা তোমরা একটু দেখবা, ঠিক আছে? যেমন এখানে শেয়ার মূলধন আমার অনুমোদিত মূলধনটা আসবে, তারপর দেখো সঞ্চিত উদ্বৃত্ত, প্রথমে সংরক্ষিত বা রিজার্ভ মূলধন যেটা জমাকৃত মুনাফা নামে পরিচিত, তোমরা খ নাম্বারে করবে হয়তো। তো ওই ব্যালেন্সটা নিয়েই কি আমরা মূলত শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণীটা করব, ওকে? তো এই টার্মগুলো দেখবা ডেমো শখের, তারপরে ম্যাথ প্র্যাকটিস করলে এটা সহজেই তুমি অ্যাপ্লাই করতে পারবা, বুঝতে পারছি? আগে যেখানে দেখো এটাও দেওয়া আছে তোমাদের কোম্পানি ব্যবসায়ের উদ্ধৃত পত্রটা, যেটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সো এটা এইগুলা একদম বেসিক, ওকে? আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউর জন্য কোশ্চেনগুলো, এগুলো তোমরা এক নজরে দেখে নেবে। আমরা সরাসরি এখন এমসিকিউ প্র্যাকটিস করব, তারপর সিকিউ প্র্যাকটিস করব, ওকে? তো শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। পিডিএফটা আপলোড করে দেবো ক্লাস শেষ হলে। ওকে, দেখো আমরা তাহলে সরাসরি এমসিকিউ শুরু করে দেই, প্র্যাকটিস। গতকালকে আমরা কোম্পানি ব্যবসার যে টার্মগুলো কমপ্লিট করছি, সো প্রত্যেকে আশা করি টার্মগুলো ক্লিয়ার। আমি যখন এই এমসিকিউ সলভ করাই তখন কিন্তু শুধুমাত্র একটা এমসিকিউ না, সাথে সাথে ওইটা রিলেটেড যত তথ্য আছে সব কিছু তোমাদের প্রোভাইড করার ট্রাই করি একসাথে, ঠিক আছে? তো দেখো আমরা শুরু করি তাহলে। দেখো প্রথম কোশ্চেনটায় প্রারম্ভিক মজুত পণ্য যদি বেশি দেখানো হয় কোনটি বেশি দেখানো হবে? তো দেখো প্রারম্ভিক মজুত পণ্য বছরের শুরুতে যেই মজুত পণ্যগুলো তোমার অন্তর্ভুক্ত থাকে, তার মানে আমরা জানি যে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটা ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কি করি, কৃত পণ্যের ব্যয়টা যোগ করি। তার মানে যদি প্রারম্ভিক মজুত পণ্য বাড়ে, এটা যদি একটা ব্যয়, এই কৃত পণ্যের ব্যয়টাও কি করবে, বাড়বে। সেমভাবেই এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টাও কি করবে, বাড়বে, কারণ হচ্ছে এটাও কি একটা খরচ, ঠিক আছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তোমার কি করবে, বৃদ্ধি পাবে। তারপর দেখো এখান থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেই তাহলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কি পাবো ভাইয়া, তাহলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এই টার্মটুকু আমরা গতকালকে সূত্র যখন ক্যালকুলেশন করছি এবং তোমাদের শিখাইছি তখন কিন্তু একদম ক্লিয়ার করছি, ঠিক আছে? তাহলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখাবো যে কোনটার সাথে কোন টাইপের সম্পর্ক রিলেটেড। যেমন মনে করো প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়, তার মানে প্রারম্ভিক মজুত পণ্য যদি বৃদ্ধি পায় তাহলে তোমার কৃত পণ্যের ব্যয়টাও বৃদ্ধি পাবে। প্রারম্ভিক মজুত পণ্য যদি বৃদ্ধি পায় তাহলে তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যেহেতু ব্যয়, ব্যয়ের সাথে কি ব্যয়ের একটা পজিটিভ সম্পর্ক, তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টাও বৃদ্ধি পাবে। ক্লিয়ার? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা তোমার বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো এখানে এটা একটা ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ও কি একটা ব্যয়। তো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যদি বাড়ে তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টাও কি করবে, বাড়বে। তো প্রারম্ভিক মজুত পণ্য যদি বৃদ্ধি পায় তাহলে কৃত পণ্যের ব্যয় বাড়বে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাড়বে, বিক্রিত পণ্যের ব্যয় কি করবে, বৃদ্ধি পাবে। কিন্তু সমাপনী মজুত পণ্য হ্রাস পাবে এবং দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফার কি একটা বিপরীত সম্পর্ক, তার কারণে মুনাফা হ্রাস পাবে। প্রারম্ভিক মজুত পণ্য যদি বাড়ে তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বাড়বে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাড়বে, বাট তোমার হচ্ছে মোট মুনাফাটা হ্রাস পাবে এবং সমাপনী মজুত পণ্য কি করবে, হ্রাস পাবে। বুঝতে পারছি? তার মানে প্রারম্ভিক মজুত পণ্য বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবে। এখন এই কোশ্চেনটা আসছে, অপশন আছে বিক্রিত পণ্যের ব্যয়, ভালো কথা। তোমাদের সময় যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে, যদি থাকে এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অথবা যদি থাকে কৃত পণ্যের ব্যয়, তাহলে কিন্তু এটাও তুমি আনসার করবা। জাস্ট সেম কোশ্চেনটা তোমাদের সময় একটু এক্সচেঞ্জ করে দিতে পারে। তো এই জন্য অ্যাকাউন্টিংয়ের জাস্ট বিকল্প নামগুলো শিখে রাখলে এবং একটা ম্যাথ কতভাবে সলভ করা যায়, বিকল্প
মেথডগুলো যদি তুমি জানো, তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনটা তোমার কাছে কঠিন মনে হবে না, মনে হবে যে হ্যাঁ কমন কোশ্চেন এইগুলা, ঠিক আছে, যেটা তুমি প্র্যাকটিস করে আসছো। সবাই ক্লিয়ার? এই কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পারছে কিনা দ্রুত জানাই, এবং রেসপন্স করতে হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? যেমন তুমি ক্লাস করতেছো, সাথে সাথে যদি রেসপন্স না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তুমি এটা বুঝলা কিনা। এবং তোমার কাজ হচ্ছে যে তুমি এখন সাথে সাথে একটা কোশ্চেন যখন আমি সলভ করতে দিব, ওটা তুমি অ্যাটলিস্ট একবার করে পড়বা, পড়ার পর নিজে চেষ্টা করবা যে পারো কিনা, তারপর তো আমি আসি, আমি তো সলভ করে দিবই, ঠিক আছে? ক্লাসের পরে ইনশাল্লাহ আমরা ক্লাসে কমপ্লিট করবো, সো এই জন্য বেশি বেশি রেসপন্স করবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবাই হচ্ছে বলতেছি যে হ্যাঁ ক্লিয়ার, গ্রেট। এবং মুসাফির আলমকে স্পেশাল থ্যাঙ্কস, বিকজ সে মেনশন দিচ্ছে একা একা ক্লাস করতেছে না, কিটামি করতেছে না, ঠিক আছে? সো আমাদের সবার দায়িত্ব যে আমরা নিজেরা তো ক্লাস করবেই, পাশাপাশি ফ্রেন্ডদেরকেও নিয়ে আসবো, যাতে শেষ সময়ে ওরাও কি ভালো একটা প্রিপারেশন নিতে পারে এবং যে ল্যাকিংস আছে এটা যাতে কাভার করতে পারে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা দেখো, অদৃশ্যমান সম্পদ মানে অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ। সো অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমরা এটা আইডেন্টিফাই করব। তো দেখো, ভুয়া সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ নিয়ে অনেক ডিটেলস পড়াইছি এবং বলছি যে এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে, বাট এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় এটা আইডেন্টিফাই করো তো। তো দেখো, আমরা জানি যে যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, বাট অর্থনৈতিক মূল্য আছে, সেটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ। আর ভুয়া সম্পদ যেটার বাস্তব কোনো অস্তিত্বই নাই, তাই না? তো দেখো, এটা যে ভুয়া সম্পত্তির বিক্রয় মূল্য থাকে না, এটা কি রাইট? এটাই রাইট। ভুয়া সম্পত্তির অ্যাকচুয়ালি কোনো বিক্রয় মূল্য থাকে না, ঠিক আছে? এটার কোনো বিক্রয় মূল্য থাকে না, তার মানে ডিফারেন্সটা হচ্ছে এখানেই যে ভুয়া সম্পত্তির কোনো বিক্রয় মূল্য থাকে না। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আমরা সবাই একটু একসাথে একটু মেনশন দেই, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দেই দ্রুত। আমরা 30 সেকেন্ড সময়ের মধ্যে প্রত্যেকে মেনশন দিয়ে দেই, তারপর সরাসরি আবারও কি পড়ায় চলে যাব। এবং আজকে একটু ক্লাস ডিউরেশন বেশি হবে, বিকজ আমরা কালকে কিন্তু সিকিউটা প্র্যাকটিস করতে পারিনি, সো নেটওয়ার্ক প্রবলেমের কারণে। সো আমরা গত ক্লাসের সিকিউগুলো প্র্যাকটিস করব, এবং স্পেশালি আজকে কোম্পানির টার্মগুলো তো আমাদের সলভ করা লাগবেই, ঠিক আছে? একটু দ্রুত দেই। মিম আলমাস দিছে, আমরা মিম আলমাস হচ্ছে মেনশন দিছে, থ্যাংক ইউ সো মাচ। আলবি, তারপর হচ্ছে বাকি যারা আছে দ্রুত দিয়ে দেই, জাস্ট 30 সেকেন্ড সময় নিব, ঠিক আছে? 30 সেকেন্ডের মধ্যে দ্রুত মেনশন দাও, ফ্রেন্ডদেরকে দাও, একা একা ক্লাস করলে হবে না, ঠিক আছে? ওকে, তার মানে এখানে আমরা যেটা পেলাম ডিফারেন্সটা হচ্ছে যে ভুয়া সম্পত্তির কোনো বিক্রয় মূল্য থাকে না। বুঝতে পারছেন সবাই? অদৃশ্যমান সম্পত্তির বিক্রয় হয় না, অবভিয়াসলি হয়, কারণ সুনাম প্যাটেন্ট ট্রেডমার্কের তো বিক্রয় হবেই, কপিরাইটটা তো বিক্রয় হবেই, তাই না? তারপর দেখো এদের মধ্যে কোনো পার্থক্য নেই, অবভিয়াসলি পার্থক্য আছে, এরা একটি অন্যটির পরিপূরক, তার মানে তিনটাই ভুল, আমাদের কি প্রথমটাই কারেক্ট অ্যান্সার। তারপর আসো 3 নম্বরটা, দেখো নিচের কোনটি সর্বাধিক শুদ্ধ চলতি সম্পদের ক্রম। তার মানে আমাকে অবশ্যই যখন আমি আর্থিক অবস্থার বিবরণী করব তখন কি করতে হবে, এই ক্রমটা জানতে হবে। কিসের? তরল সম্পদের। এই তরল সম্পদের ক্রমটা জানতে হবে আমাদের। হ্যাঁ, তো তরল সম্পদটা কি? যে চলতি সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যায়, বুঝতে পারছি? মানে চলতি সম্পদগুলো তো আমরা সবাই চিনি, এই চলতি সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যায় সেটা তত ভালো তরল সম্পদ। তার মানে আমরা শুরুতেই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে কি করি, নগদ দেখাই বা নগদ তহবিল দেখাই, ঠিক আছে? কারণ এটা নগদ আছে, একদম কাঁচা টাকা, তার মানে এটা সবচেয়ে ভালো তরল সম্পদ। তারপরে কি দেখাই? ব্যাংক দেখাই। তারপরে কি দেখাই? দেনাদার দেখাই, ঠিক আছে? তারপরে কি দেখাই? দেনাদার বা প্রাপ্য দেখাই। তারপরে হচ্ছে মনে করো অগ্রিম দেখাই। এই ক্রম অনুসারে আমরা মেনলি চলতি সম্পদগুলা দেখাই, ঠিক আছে? তো দেখো এখানে নগদ হচ্ছে সবচেয়ে ভালো তরল সম্পদ, তারপরে ব্যাংক, তারপরে দেনাদার, তারপরে কি অগ্রিম খরচ। সো এভাবেই তোমাকে কি করতে হবে, চলতি সম্পদগুলো দেখাতে হবে। তো চলতি সম্পদ দেখাই আমরা কি অনুসারে? তারল অনুসারে। আর্থিক বিবরণীতে এই চলতি সম্পদ আমরা দেখাই কি অনুসারে? তারল অনুসারে। ক্লিয়ার? এটা আমরা দেখাই তারল্য অনুসারে, বুঝতে পারছি সবাই? এটা আমরা দেখাই তারল্য অনুসারে। ওকে, এটা আমরা দেখাই মূলত তারল্য অনুসারে চলতি সম্পদগুলা আর্থিক অবস্থার বিবরণীতে। তো বলছে কোনটা সবচেয়ে ভালো, শুদ্ধ, সর্বাধিক। তো দেখো প্রথমে কি আসবে? নগদ আসবে, তারপরে ব্যাংক, তারপরে প্রাপ্য হিসাব, তারপরে কি? মজুদ। বুঝতে পারছি? তার মানে হচ্ছে আমাদের ঘ নাম্বারটা কি কারেক্ট আনসার, এটা সবচেয়ে ক্লোজ এবং কাছাকাছি আনসার। সো
নীলোফার খান, তারপরে নাবিল আহমেদ, আরমান হোসাইন, লামিশা জাহান সবাই ডি নাম্বার আনসার করে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ। এবং শরীফ আমানও সর্বশেষ আনসার করছি। সো এদের মতো রেসপন্স করতে হবে। তুমি ঘুমাই ঘুমাই ক্লাস করলা, জোর দিলা না, ভাবলা ক্লাস শেষ হলে আমি আবার সময় পাবো, আবার এক্সট্রা করে পড়বো, তো আলটিমেটলি তখন দেখবা যে মোটামুটি এখানেও বুঝতে পারবো না, তখন আলসামি কাজ করবে এবং পড়াশোনায় মনোযোগ আসবে না। ঠিক আছে, তুমি এখন যতটুকু সময় ক্লাস করবা একদম মনোযোগ দিয়ে করো। তুমি ট্রাই করো যে আমি যতটুকু সময় ইনভেস্ট করতেছি এই সময়টুকু যাতে আমার জন্য একদম ইফেক্টিভ হয়। ঠিক আছে, সো এই জন্য ওদের মতো তোমারও কী করা উচিত, রেসপন্স করা উচিত এবং অ্যাটলিস্ট খাতায় প্র্যাকটিস করবা। যদি ম্যাথগুলো যখন আমি প্র্যাকটিস করবো খাতায় ক্যালকুলেশন করার ট্রাই করবা, আর যখন আমরা থিওরি প্র্যাকটিস করব তখন নোটগুলো করে ফেলবা সাথে সাথে। বুঝতে পারছি সবাই? ওকে, তারপরে একটা কোশ্চেন দেখো, রপ্তানি শুল্কটা কি? অ্যাকচুয়ালি রপ্তানি শুল্ক এবং আমদানি শুল্ক আমরা প্রত্যেকে জানি এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন আমদানি শুল্কটা হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ, মানে এটা সরাসরি উৎপাদনের সাথে রিলেটেড। বুঝতে পারছি, এটা সরাসরি উৎপাদনের সাথে রিলেটেড। বাট রপ্তানি শুল্কটা কিন্তু আমার পরোক্ষ পরিচালন ব্যয়। ডিফারেন্সটা বুঝতে হবে। তোমরা যদি শুল্ক দেখো, ভাই শুল্ক দেখলে সাথে সাথে কি করবা, আনসার করে দিবা এটা একটা কি, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ খরচ। বাট শুল্কটা কি রপ্তানি না আমদানি, এদিকে একটু খেয়াল করা লাগবে। যদি দেখো রপ্তানি শুল্ক তাহলে কিন্তু এটা ভাইয়া পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে যাবে। আর যদি দেখো আমদানি শুল্ক তাহলে যাবে কোথায়, তাহলে যাবে হচ্ছে প্রত্যক্ষ খরচে। বুঝতে পারছি, মানে মোট লাভে, তাহলে মোট লাভে যাবে। সবাই ক্লিয়ার? চারে হচ্ছে নাম্বার নাবিল আহমেদ, প্রান্ত, সুরাইয়া রহমান, বাকি যারা আছি সবাই দ্রুত দ্রুত আনসার করে ফেলি। যদি বুঝতে না পারো একবার দুইবার তিনবার করে বুঝাবো, বাট ক্লাসের পর ইনশাল্লাহ ক্লাসে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তোমার যাতে এই কনফিডেন্সটা গ্রো হয়ে যায় পরীক্ষার হলে যাওয়ার আগে, যে 100% কনফিডেন্টলি তুমি কি করতে পারবা, আনসার করতে পারবা। ঠিক আছে, প্রত্যেকটা টপিক যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। আর সেলফ কনফিডেন্সই কি বেস্ট। ওকে, তোমার যদি সেলফ কনফিডেন্স থাকে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তোমার ভিতরে একটা সেই লেভেলের একটা কি ভালো লাগা কাজ করবে, বা একটা সাহস তৈরি হয়ে যাবে যে না আমি এই টপিক থেকে কোশ্চেন আসলে কি করতে পারবো, আনসার করতে পারবো। ঠিক আছে, যারা স্টেট পরে দেখবা যে কনফিডেন্স লেভেল থাকে সেখানে, সো ওরকম কনফিডেন্স থাকতে হবে তোমাদেরও। ওকে, তার মানে এটা সিম্পল একটা কোশ্চেন। তোমাদের থিওরি থেকে কোশ্চেন আসলে বেসিক ক্লিয়ার থাকলে আশা করি ঘুরে ফিরে যেভাবেই দেখ তুমি আনসার করতে পারবে। ওকে, চলো এবার ব্যাট থেকে একটা কোশ্চেন আমরা সলভ করে আসি। এবং গত ক্লাসে আমরা ব্যাটের ম্যাথ সলভ করছি একই প্রসেসে। আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে ব্যাট হচ্ছে 15%, এবং এই অনুসারে আমরা কি ম্যাথগুলো সলভ করব। তো দেখো এখানে পণ্য ক্রয় আছে 36,500 টাকা, তার মানে পণ্য ক্রয় দেওয়া আছে এখানে 36,500, এখানে ফেরত দেওয়া আছে কত, 2,000 টাকা। তো তুমি কি করবে, এই 2,000 টাকা মাইনাস করে দিবে, দিলাম মাইনাস করে, তাহলে এই 34,500 টাকা কি তোমার বলো তো ক্রয়, নিট ক্রয়। এখন এই 34,500 টাকার মধ্যে তোমার কি করতে হবে, ব্যাটের পরিমাণটা ক্যালকুলেশন করতে হবে। তুমি যেটা করবা 115 দ্বারা ভাগ করবে এবং 15 দিয়ে গুণ করবে, তাহলে তোমার কি রেজাল্টটা বের হয়ে যাবে 4,500 টাকা। কত, 4,500 টাকা। এটা হচ্ছে তোমার মেইনলি ব্যাট। ব্যাট যদি দেখো তাহলে কি করবা, 115 দিয়ে ভাগ এবং 15 দিয়ে গুণ করলে তোমার ভ্যাটের পরিমাণটা বের হয়ে যাবে। যদি দেখো ক্রয় ব্যাট তাহলে ব্যাট চলতি হিসাবে আসবে ডেবিট উদ্ধৃত, আর ব্যাটটা যদি থাকে বিক্রয় ব্যাট তাহলে আসবে এটা ক্রেডিট উদ্ধৃত। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, যেহেতু হচ্ছে অ্যাকাউন্টিং প্রত্যেকটা টপিকেই ম্যাথ, আমাদের জাস্ট হচ্ছে মনে হয় হিসাব বিজ্ঞান পরিচিত ও ব্যতীত, তাই না? তো হিসাব বিজ্ঞান পরিচিত এখানে তোমার থিওরি থেকে কোশ্চেন আসবে। তো আমাদের কি করা উচিত বলো তো? অবশ্যই আমি একবার করে পড়লাম, যদি পরবর্তী রিভিশন না দিই পরীক্ষার হলে গিয়ে দেখবো ভুলে গেছি। তো অ্যাকাউন্টিং অনেক বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, তুমি যদি পারো তারপর প্র্যাকটিস করবা। ওকে, সো সুরাইয়া রহমান গ নম্বর আনসার করছে, শরীফ আমান, ভাইয়া মহাসিন স্যার কবে থেকে এসএসসি ইংলিশ ম্যারাথন ক্লাস নিবে? তোমাদের ম্যারাথন ক্লাসের রুটিন খুব শীঘ্রই দিয়ে দিবে, কোনো প্রবলেম নাই। ফাতিন বুয়ান। ওকে, সো এখন যেটা করতেছে এখানে ফোকাস করো। আমরা ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই শেষ সময়ে যেটা দরকার, যে তোমার প্রিপারেশন গুছানো আছে, রিভিশন দেওয়া দরকার, এবং যদি কোথাও কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করা দরকার। সো ইনশাল্লাহ ম্যারাথন ক্লাসের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হবে। শেষ সময় ইনশাল্লাহ ম্যারাথন ক্লাস করে তুমি তোমার কনফিডেন্সটা গুছিয়ে নিতে পারবা। রিমি বলছে আবার একটু বুঝাবেন? অবভিয়াসলি তোমার এখানে কোনো ব্যাপারই না। দেখো ক্রয় দেওয়া আছে 36,500,
ক্রয় দেওয়া আছে, এখানে ফেরত আছে কত 2000 টাকা, তার মানে ক্রয় থেকে তুমি কি করবা, ক্রয় ফেরতটা বাদ দিবা, যেহেতু ফেরত আছে ফেরত দিয়ে দিচ্ছ ভাই, তুমি ক্রয় করে নিয়ে আসছো পণ্য, এখন মনে হচ্ছে যে পণ্যটা ভালো না, পচে গেছে, তুমি কি করবো, পণ্য ফেরত দিয়ে দিবা, দিলাম ফেরত দিয়া 2000 টাকা, তাহলে এটাকে চলে গেছে না, হ্যাঁ বাদ দিছি। তাহলে যে নিট ক্রয় আছে এখানে 34,500, এই নিট ক্রয় এখানে থেকে তুমি ব্যাট ক্যালকুলেশন করে ফেলবা। ব্যাট যেহেতু 15% বাংলাদেশের প্রেক্ষাপটে 105 দ্বারা ভাগ করবা এবং 15 দ্বারা 115 দিয়ে ভাগ করবে এবং 15 দিয়ে গুণ করবে, তাহলে কি ব্যাটটা বের হয়ে যাবে। এই প্রসেসে তুমি ব্যাট ক্যালকুলেশন করবা, ঠিক আছে। পরেরটা দেখো কমিশন, তবে এখানে কিন্তু কমিশনের পরিমাণ বের করতে বলে নাই, এখানে বলছে নিট লাভ বের করতে বলছে। কি বের করতে বলছে, নিট লাভটা, ঠিক আছে। তো গতকাল ক্লাসে আমরা বলছি যদি কমিশন পূর্ববর্তী এখানে যদি কমিশন বলছে পরবর্তী, দেখো যদি পরবর্তী হয় তাহলে কি প্রক্রিয়া বলতো, পরবর্তী হয় তাহলে হচ্ছে যোগ প্রক্রিয়া, পরবর্তী হলে যোগ প্রক্রিয়া, আর কমিশন যদি পূর্ববর্তী হয় তাহলে হচ্ছে বিয়োগ প্রক্রিয়া। তাহলে কি ভাইয়া, তাহলে হচ্ছে বিয়োগ প্রক্রিয়া, বুঝতে পারছো। তার মানে এখানে যেহেতু হচ্ছে পরবর্তী নিট লাভ দেওয়া আছে, তার মানে কি হবে, যোগ প্রক্রিয়া। 1,10,000কে তুমি ভাগ করবা, যেহেতু এখানে কত পার্সেন্ট, 10%, যোগ প্রক্রিয়া মানে কি 100 সাথে 10 যোগ করবা, এবং আমাকে যদি কমিশনের পরিমাণ বের করতে বলতে এখানে, তাহলে আমি 10% বের করতাম, যেহেতু কমিশন 10। বাট ক্যালকুলেশন করতে বলছে তোমাকে নিট লাভ, ক্যালকুলেশন করতে বলছে কি নিট লাভ কত, কি ক্যালকুলেশন করতে বলছে, নিট লাভ কত টাকা। তার মানে নিট লাভ যেহেতু বের করতে বলছে, নিট লাভ কত পার্সেন্ট, 100%। তো 110 দ্বারা ভাগ করো এটাকে, 110 দ্বারা ভাগ করো, শূন্য কয়টা হয়, 3টা থাকে এখানে আর ওখানে 2টা, তার মানে কত টাকা হয়, 1 লাখ টাকা, ঠিক আছে। তার মানে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা হচ্ছে তোমার নিট লাভ। যদি তোমাকে কমিশন বের করতে বলতো তাহলে কমিশন হতো 10,000 টাকা, ঠিক আছে, 10 দ্বারা গুণ করলেই হয়ে যেত, বুঝতে পারছি। সুমাই ইসলাম তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছে, ক্লাসে আছে, কত সুন্দর করে মেনশন দিয়েছে, ঠিক আছে, সো তোমরাও দিয়ে দাও, ওকে। সো গ্রেট, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া ইসলাম। এটাই দরকার, কারণ হচ্ছে ফ্রেন্ডদেরকে অ্যাটলিস্ট ওই ঘুরতে, এখন মানে স্পেশালি এই সময়টা আমরা সময় অপচয় না করে, বিভিন্ন জায়গায় আড্ডা সময় নষ্ট না করে, ঠিক আছে, ফালতু টাইম স্পেন্ড না করে যদি ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করে একসাথে, এটা ভালো না, শেষ সময় তোমাদের জন্য এটা অনেক বেশি দরকারি। আর এই যে সময়টুকু এখন পাস করতেছো লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, সবচেয়ে টার্নিং পয়েন্ট, একটা কথা মনে রাখবা, এই যে সময়টা পাস করতেছো তুমি যদি কাজে লাগাও, যদি নাও লাগাও তাহলে চলে যাবে, কাজে লাগালে কি পরবর্তীতে গিয়ে এই সময়টাকে কাজে লাগাইছো, আউটপুটটা কি ভালো একটা আউটপুট আসবে। তার মানে সময় এবং সুযোগ দুইটাকে কাজে লাগাতে হবে, এই সময়টা বারবার আসবে না। এখন তুমি যদি এখন প্রপারলি এই টাইমগুলো ইউজ না করো, তোমার পরবর্তীতে এইচএসসিতে ভালো একটা রেজাল্ট আসবে না, পরবর্তীতে ভার্সিটি তোমার চান্স হবে না, পরবর্তীতে সারা জীবন আফসোস করা লাগবে। তো মনে রাখবা তোমার ভিতরে এই আফসোসটা যাতে পরবর্তীতে না আসে, ঠিক আছে, আফসোস যাতে না আসে, হায় রে সেদিন যদি আমি ভালো করে পড়তাম হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম, হয়তো বা গোল্ডেন প্লাস পেতাম, ঠিক আছে। সো এই জন্য সময়টাকে কাজে লাগাও ভাই। এই যে এইচএসসি দিবে 1 মাস পর বা 25 দিন পর, পরবর্তীতে অ্যাডমিশন দিবে, এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে পারফেক্ট সময়, ঠিক আছে, লাইফের টার্নিং পয়েন্ট, এটা মনে রাখবা। সো সময়গুলো প্রপারলি ইউজ করার ট্রাই করো ভাইয়ারা। সুমাই ইসলাম, এটা হচ্ছে কমিশনের ম্যাথ রে ভাই, এটা হচ্ছে কমিশনের ম্যাথ, গত ক্লাসে ক্লিয়ার করছি যে কমিশনের ম্যাথ, যে ব্যবস্থাপকের কমিশনের নিট মুনাফা মানে পূর্ববর্তী নিট মুনাফা এবং পরবর্তী, মানে একটা হচ্ছে কর বাদ দেওয়ার আগে, একটা হচ্ছে কর বাদ দেওয়ার পরে, ঠিক আছে। তো আমার যদি কমিশন থাকে তাহলে আমরা কি করি, কর বাদ দেওয়ার পর যেটা পাই সেটা হচ্ছে নিট মুনাফা, বুঝতে পারছো, সেটা হচ্ছে কি তোমার নিট মুনাফা। তো যদি কর বাদ দেওয়ার পর মুনাফা থাকে তাহলে হচ্ছে যোগ প্রক্রিয়া, যেমন কমিশনের আছে কত পার্সেন্ট, 10%, তো উপরে 10 নিচে কি 110, মানে নিট মুনাফা কি টোটাল কি 100 না, 100 সাথে 10 যোগ করবা, বুঝতে পারছো। এবং যদি হচ্ছে পূর্ববর্তী থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, এটা গত ক্লাসে আমরা কমপ্লিট করছি। বাট এখানে একটু ডিফারেন্স ছিল যে আমাকে কমিশন ক্যালকুলেশন করতে বলে নাই, বলছে কি নিট লাভ, ঠিক আছে। কমিশন যদি বলতো তাহলে আমরা কি করতাম, 10%ই বের করতাম, যেহেতু বলে নাই, বলছে নিট লাভ, তার মানে নিট লাভ কত বা নিট মুনাফা কত, 100%, ঠিক আছে। লাভ মানে কি, প্রফিট। আমাদের মনিরুল ইসলাম মুন্না চলে আসছে ক্লাসে। সো মুন্না আমাদের অ্যাডমিশন শিক্ষার্থী ছিল, অনেক দিনের জার্নি ছিল আমাদের সাথে, তাই না মুন্না?
ওকে সুমাইয়া ইসলাম বুঝছি, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে সমাপনী উদ্বৃত্ত বের করতে বলছে মালিকানা সত্ত্বে। এটা একদম বাচ্চা পোলাপানের একটা ম্যাথ, তুমি জাস্ট একটু চেষ্টা করলে কি ক্যালকুলেশন করতে পারবে। তো দেখো এখানে আমার প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কত টাকা বলো তো, 40,000 টাকা। তার মানে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 40,000 টাকা। আমরা জানি মূলধনের সাথে আমাদের কি হয় বলো তো, নিট লাভটা যোগ করতে হয়। তো নিট লাভ হচ্ছে 10,000 টাকা আছে, যোগ করলাম। তারপরে দেখো আমরা অতিরিক্ত মূলধনটাও কি করব, এটার সাথে যোগ করব, কারণ মূলধনের সাথে অতিরিক্ত মূলধন কি হয়, যোগ হয়। তার মানে 58,000 টাকা। ক্লিয়ার? এবার তুমি যেটা করবা, আয়কর, আয়কর মানে কি একটা উত্তোলন 4,000 টাকা, আর এখানে উত্তোলন সরাসরি আছে 5,000। তার মানে 4 আর 5 কত, 9। এই 9,000 টাকার উত্তোলন কি করবা, মাইনাস করবা। তাহলে দেখো 49,000 টাকা। এটা হচ্ছে কি আমার সমাপনী মূলধন, এটা হচ্ছে কি আমার সমাপনী মূলধন। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সমাপনী মূলধন, বুঝতে পারছো? সমাপনী মূলধন। ওকে ওকে, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। সো ফার্স্ট ম্যারিড, দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা। মুন্না এগিয়ে যাও, এবং যে স্বপ্ন তুমি নিজে দেখতেছো বা তোমার বাবা মায়ের, তো বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে হলে অবশ্যই কী করতে হবে, লাইফে পরিশ্রম করা লাগবে, পড়াশোনা করা লাগবে। ভালো একটা জায়গায় চান্স পেয়েছো এবং ভালো সাবজেক্ট, বিবিএর সাবজেক্ট সবগুলোই ভালো, অনেক বেশি ডিমান্ডফুল। জাস্ট কন্টিনিউ করো, তোমার পড়াশোনাটা এবং দোয়া থাকবে সব সময়। অলওয়েজ যেখানে থাকো, নিজের উদ্দেশ্য যদি সৎ থাকে, মানে তোমার যদি উদ্দেশ্যটা সৎ থাকে, টার্গেটটা যদি উদ্দেশ্যটা সৎ রেখে তোমার টার্গেট পূরণের লক্ষ্যে তুমি যদি সঠিকভাবে পরিশ্রমটা করতে পারো, তাহলে ইনশাল্লাহ লাইফে সাকসেস আসবে। ঠিক আছে? ওকে, তো এটা সবাই বুঝতে পারছি কিনা বলো তো, সমাপনী মূলধনটা প্রত্যেকেই বুঝতে পারছি কিনা? ভাইয়া দোয়া করবেন একটু পাবলিকিয়ান যাতে হতে পারি। সুমা ইসলাম, তোমরা তো হচ্ছে ফার্স্ট টাইমার তাই না, এবছর এইচএসসি দিয়ে তারপরে পাবলিক পরীক্ষা, বিশেষ করে যেগুলো আমরা অ্যাডমিশন টেস্ট নামে পরিচিত, যে আমাদের একটা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। অনেকে বলে না, যদি এইচএসসিতে একটা যুদ্ধ হয়, অ্যাডমিশনকে একটা মহাযুদ্ধ, বাট এই মহাযুদ্ধে যদি তুমি জিততে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে কৌশলী হতে হবে, স্ট্র্যাটেজিক ওয়েতে কী করতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে? গুছানোভাবে পড়তে হবে। পড়াশোনা করতেছে গুছানো না হলে আলটিমেটলি অনেক পড়াশোনা করেও কী আসবে না, আউটপুটটা আসবে না। এই জন্য অবভিয়াসলি কী করতে হবে, গুছানো একটা প্রিপারেশন নিতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাব যে ক্রয় ফেরতটা কি। সো একদম বেসিক একটা কোশ্চেন, যে অ্যাকচুয়ালি ক্রয় ফেরত কি, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা সবাই জানি যে ক্রয় হচ্ছে একটা ব্যয়, বাট ক্রয় ফেরত কি তাহলে বলো তো? এই ক্রয় ফেরত হচ্ছে একটা বিপরীত ব্যয়। ক্রয় ফেরত হচ্ছে একটা বিপরীত ব্যয়, বুঝতে পারছি? ক্রয় ফেরত হচ্ছে একটা বিপরীত ব্যয়। এখন দেখো, ক্রয় ফেরত হচ্ছে একটা বিপরীত ব্যয়। এখন বিপরীতের আরও বিকল্প নাম আছে না? হ্যাঁ, বিপরীতের আরেকটা নাম কি বলতো, প্রতি হিসাব। এটা প্রতি ব্যয় হতে পারে, বিপরীত ব্যয় হতে পারে, অথবা কন্ট্রা ব্যয় হতে পারে, বুঝতে পারছো? তার মানে বিকল্প নামগুলো একটু মনে রাখলেই হয়। ওকে, ক্লিয়ার? তার মানে যেটা ক্রয়কে কমিয়ে দিচ্ছে সেটা হচ্ছে বিপরীত ব্যয়। যেমন ক্রয় একটা ব্যয়, এবং যেটা ক্রয়কে বা ব্যয়কে কমায় দেয় সেটা হচ্ছে বিপরীত ব্যয়। আয়কে যে কমায় দেয় সে হচ্ছে বিপরীত আয়। সম্পদকে যে কমায় দেয় সে হচ্ছে কি, বিপরীত সম্পদ, অথবা কন্ট্রা সম্পদ, অথবা বুঝতে পারছি তো সবাই? ওকে, তারপরে চলে আসা 9 নম্বর কোশ্চেনটা। এখানে বলছে যে সকল চলতি সম্পদ 3 মাসের মধ্যে নগদে রূপান্তর করা হয়। আমরা সবাই জানি যে চলতি সম্পদটার মেয়াদকাল হয় সাধারণত 1 বছর, তাই না? যে 1 বছর অথবা 1 বছর কম সময়ের জন্য যে সম্পদগুলো আমরা ক্রয় করি, সেটা হচ্ছে কি, চলতি সম্পদ। বাট বলছে যে 3 মাসের মধ্যে নগদ রূপান্তর করতে হবে, সেটা কি? ভাইয়া 3 মাসের মধ্যে নগদ রূপান্তর করবা, তার মানে বলা চলে যে কোনো একটা চলতি সম্পদ, ধরো দেনাদার একটা চলতি সম্পদ, ব্যাংক একটা চলতি সম্পদ, ঠিক আছে? তারপর অগ্রিম খরচগুলো কি চলতি সম্পদ। এগুলোকে যদি নগদ টাকায় রূপান্তর করে দাও, তাহলে মানে কি, এটা কি নগদ সমপর্যায়ের কি একটি সম্পদ। ঠিক আছে? এটা নগদ সমপর্যায়ের একটি সম্পদ। একটু নিউ একটা টার্ম মনে হচ্ছে, তো তুমি যদি এটা জানো, একবার করে পড়ে নিলা, তো পরবর্তীতে আর এই টাইপের কোয়েশ্চেন আসলে এখান থেকে আমাদের আনসার করতে আর সমস্যা হবে না। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো, যে খরচসমূহ ব্যবসা পরিচালনার সহিত প্রধানত সম্পৃক্ত তাকে কি বলে? আমরা জানি একটা ব্যবসা পরিচালনা করতে আপনার প্রতিনিয়ত যে খরচগুলো হয়,
রেগুলারলি যে খরচগুলো হয় সেটা হচ্ছে গিয়ে তোমার পরিচালন ব্যয়, এবং যে খরচগুলো অনিয়মিতভাবে সংগঠিত হয় সেটা হচ্ছে অপরিচালন ব্যয়। ঠিক আছে, সেমভাবে আয়গুলোও, যেটা রেগুলারলি যে আয়গুলো সংগঠিত হয় সেটা হচ্ছে পরিচালন আয়, আর যে আয়গুলা ব্যবসায়ের সাথে সরাসরি বা প্রতিদিন কি হয় না, অর্জিত হয় না, সেটা হচ্ছে কি তোমার অপরিচালন আয়। তার মানে এই টার্মগুলো অবভিয়াসলি তোমাকে মাথায় রাখা লাগবে। আজকে আমরা যে অ্যান্সারগুলো সলভ করতেছি এইগুলো কিন্তু একটু কি সহজ, গত দুইটা ক্লাসের তুলনায় একটু বেশি সহজ। ঠিক আছে, কেন? কারণ আজকে আমরা থিওরি থেকে বেশি কোশ্চেন সলভ করতেছি। মনে রাখবা, ম্যাথ যেমন আসবে থিওরি থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তার মানে কি বেসিক থিওরিটিকে আমাদের ক্লিয়ার করতে হবে, রাইট? ওকে, তার মানে এটা হচ্ছে কি ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, বিকজ এটা হচ্ছে পরিচালন ব্যয়। এটা কি বলো তো, এটা হচ্ছে পরিচালন ব্যয় অথবা পরিচালন খরচ। এটা হচ্ছে পরিচালন ব্যয় অথবা পরিচালন খরচ। সবাই বুঝতে পারছো? সমপর্যায়ের এটা কি ভাইয়া? আমার সমপর্যায় মানে কি, ধরো নগদের মতোই বলা চলে যে, মানে তুমি একটা চলতি সম্পদকে 3 মাসের মধ্যে নগদ টাকা রূপান্তর করে ফেলবা, তার মানে বলা চলে যে এটা নগদ। সমপর্যায় মানে কি নগদের মতোই, ঠিক আছে, নগদের কাছাকাছি। ওকে, নগদের মতো বা নগদের কাছাকাছি, দ্যাটস ইট। এটুকুই। সুরাই রহমান ডি নম্বর আনসার করছি, মিম আলমাস আনসার করছি, নাবিল আহমেদ আনসার করছি, গ্রেট, তারপরে সুমাই ইসলাম আনসার করছি। এটা কোন চ্যাপ্টার? মোহাম্মদ শোয়েব, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। ওকে, প্রান্ত ডিউতে যদি অ্যাকাউন্টিংয়ে চান্স পেতে চাও তাহলে তোমার পজিশন অবভিয়াসলি থাকা লাগবে তোমার 300-র মধ্যে। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের সিট সংখ্যা 150 করে, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, তারপর ফাইন্যান্স। তো ফার্স্ট চয়েস হচ্ছে ফাইন্যান্স, তারপর অ্যাকাউন্টিং। তার মানে অনেকে কী করে, যারা ফার্স্ট পজিশনে থাকে তারা অ্যাকাউন্টিংটা আগে নিয়ে নেয়, বুঝতে পারছো? তার মানে অবশ্যই তোমার কী করতে হবে, 250 বা 300 নিচে থাকা লাগবে, তাহলে একটা পসিবিলিটি থাকবে। ওকে প্রান্ত, যদি ড্রিম থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তাহলে কি করতে হবে, এখন থেকে স্বপ্ন দেখতে হবে এবং অ্যাটলিস্ট ট্রাই করবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ব্যাংক পারচেস করার। কারণ তোমার লস নাই, তুমি আইসিসিতে পড়তেছ, তুমি যদি জাস্ট তোমার একটু আইডিয়া থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিংয়ে ভাইয়া কোন জায়গা থেকে কোশ্চেন হয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিংয়ে কোন জায়গা থেকে কোশ্চেন করে, এটুকু জানা থাকলে তুমি এই যে পড়তেছো আজকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এটাই কি করো, মার্চ করে পড়ো, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, দ্যাটস ইট, এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। ওকে, এখন দেখো বিলম্বিত খরচ। এই বিলম্বিত খরচ, এই খরচটা কোথায় দেখানো হয়? তো বিলম্বিত খরচটা আমরা দেখি আর্থিক বিবরণী সম্পত্তি দিকে, এবং কোন শিরোনামে বলো তো? এটা হচ্ছে অসম্মিলিত ব্যয়। অসম্মিলিত ব্যয় নামক এই শিরোনামে কি আমরা দেখাই, ক্লিয়ার? অসম্মিলিত ব্যয় নামক শিরোনামে কি আমরা এই বিলম্বিত খরচটা দেখিয়ে থাকি, বুঝতে পারছো? ভাইয়া এখন আর ডি ইউনিট নাই, তোমাকে বি ইউনিটের সাথে পরীক্ষা দিতে হবে। যেমন কলা অনুষদের সাথে এখন সামাজিক বিজ্ঞান অনুষদটা একসাথে পরীক্ষা হয়, বুঝতে পারছো? তার মানে তুমি অবশ্যই কী করবা, বি ইউনিটের সাথে পরীক্ষা দিবা। তো পজিশন অবভিয়াসলি তোমার কমার্স থেকে সিট সংখ্যা অনেক কম, তো ডি ইউনিটে তোমাদের 250টা সিট আছে, তো অবশ্যই ট্রাই করা লাগবে যে 50-এর মধ্যে থাকার পজিশন। ওকে, তাহলে ল পাওয়ার পসিবিলিটি থাকবে, বুঝতে পারছো? তোমাদের দিকে অনেক আগ্রহ এবং এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগা কাজ করে যে তোমরা যখন জানতে চাইবে, হ্যাঁ তুমি একটা স্বপ্ন যদি দেখো যে আমার এই স্বপ্নটা পূরণ করা লাগবে, তো স্বপ্ন পূরণের জন্য তোমার কি করা লাগবে এটা কিন্তু আগেই তোমার কি করতে হবে, নিজে নিজে জানতে হবে। যেমন ওরা বলতেছে ভাইয়া অ্যাকাউন্টিং পাওয়ার জন্য কত পজিশনের মধ্যে থাকা লাগবে, একজনে বলতেছে ভাইয়া ডি ইউনিটে পরীক্ষা দিলে আমার মানে ল পেতে হলে কতর মধ্যে থাকা লাগবে। ও আবার অনেকে কোশ্চেন করতে পারে ভাইয়া যে অ্যাডমিশনের কোশ্চেনটা কেমন হয়। ঠিক আছে, এই যে তোমার ভিতরে একটা আগ্রহ, তার মানে কি তোমার যে স্বপ্নটা আছে স্বপ্নটা পূরণ করার জন্য বা ঢাবিকে পাওয়ার জন্য তোমার ভিতরে যে একটা এখন থেকে মানে আকাঙ্ক্ষা কাজ করতেছে, হ্যাঁ, বা আগ্রহ জন্মাইতেছে, তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যদি এভাবে মন থেকে চাও যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ঠিক আছে, তাহলে কি করতে হবে, আগে থেকে অ্যাটলিস্ট একটা তোমার জানা লাগবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমি পরীক্ষা হয়েছে বিগত সালে, তো কোশ্চেনগুলো কেমন অ্যাটলিস্ট এটা জানা লাগবে। যদি হচ্ছে এখন থেকে মন থেকে চাও এবং পড়াশোনাটা করো তাহলে চান্স পাওয়ার কোনো ব্যাপার না, এবং আমরা তো তোমাদের জন্য আসিই, ঠিক আছে, সবসময় তোমাদের পাশে আছি। তো দেখো পরিচালন সংক্রান্ত পরোক্ষ ব্যয় কোনটা, আমাকে ক্যালকুলেশন করতে হবে যে পরোক্ষ ব্যয় কোনটা, মানে যেটা সরাসরি উৎপাদনের সাথে রিলেটেড না। তো দেখো এখানে জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক, এই তিনটাই কি বলতো, তিনটাই হচ্ছে প্রত্যক্ষ খরচ।
যেটা আমাদের মোট লাভের সাথে সম্পৃক্ত। ক্লিয়ার? প্রত্যক্ষ খরচ। ওকে, বাট হচ্ছে দেখো এই যে বিজ্ঞাপন যেটা, এটা হচ্ছে একটা পরোক্ষ খরচ। এই বিজ্ঞাপনটাই শুধুমাত্র একটা পরোক্ষ ব্যয় বা খরচ। বুঝতে পারছো? পরোক্ষ ব্যয় বা খরচ হচ্ছে বিজ্ঞাপনটা। সবাই ক্লিয়ার? ওকে, তার মানে একটাই আমার কি আছে, পরোক্ষ খরচ এখানে। তারপর দেখো ব্যবসার আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাবকাল শেষে কি প্রস্তুত করা হয়। আমরা আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা এই দুইটা জানার জন্য যেই বিবরণীটা তৈরি করি সেটা হচ্ছে আর্থিক বিবরণী। সেটা কি বলতো? এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা এই দুইটা ক্যালকুলেশনের জন্য আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে আর্থিক বিবরণী। তার মানে এই আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে কয়টা বলতো? 5টা। বিবরণী হচ্ছে 4টা, বাট আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে কি 5টা। মনে করি এখানে আমরা আয় বিবরণী তৈরি করব, আয় বিবরণী থেকে আমরা আর্থিক ফলাফলটা জানতে পারবো। এখানে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, যেখান থেকে আর্থিক অবস্থা জানতে পারবো। এখানে আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করব, এখানে আমরা কি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করব। বুঝতে পারছো? ওকে, তার মানে এটা হবে আর্থিক বিবরণী। তো দেখো এখানে একটু ইন্টারেস্টিং একটা বিষয়, আর্থিক বিবরণী আর আরেকটা কি বলতো? আর্থিক অবস্থার বিবরণী। এখন এই দুইটার মধ্যে কিন্তু অনেকে ডিফারেন্সটাই জানে না, ভাবে যে একই জিনিস। এই আর্থিক অবস্থার বিবরণীটা হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণীর একটা অংশ, জাস্ট একটা অংশ। ঠিক আছে? আর্থিক বিবরণীর একটা অংশ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তার মানে খেয়াল করো ভালো করে যে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে কয়টা? 5টা। আর আর্থিক অবস্থার বিবরণী তার মধ্যে একটা অংশ। ঠিক আছে? সো এটা অনেকে জানি না। সুমাইয়া ইসলাম বলছে উপাদান 4টা, মানে বিবরণী হচ্ছে 4টা, স্টেটমেন্ট বা বিবরণী হচ্ছে 4টা। ঠিক আছে? যেমন আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। আর যদি আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। কারণ তাহলে 5ম নাম্বার যেটা তোমার পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আমরা যে টিকা বা নোট দিয়ে থাকি, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট বা টিকা, সেটা হচ্ছে 5ম নাম্বার। ঠিক আছে? 5 নাম্বার পার্ট। বুঝতে পারছো? তার মানে অংশ বললে যদি বলে আর্থিক বিবরণীর অংশ কয়টি, যদি বলে আর্থিক বিবরণীর অংশ কয়টি তাহলে দিবে 5টি। আর যদি বলে আর্থিক বিবরণী কয়টি তাহলে দিবে 4টি। ঠিক আছে? স্টেটমেন্ট কয়টি যদি বলে তাহলে দিবে 4টি। অংশ হচ্ছে 5টি আর বিবরণী কয়টি? 4টি। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? ওকে, 14 নম্বর কোশ্চেনটা দেখো, খুবই সহজ একটা কোশ্চেন, একটু পড়ে ফেলো একবার করে। রেওয়া মিলে প্রদত্ত ভাড়া বলতে বোঝাচ্ছে এখানে রেওয়া মিলে ভাড়া ব্যয় 18,000 টাকা, 1/2 অংশ অপরিশোধিত। তার মানে 2 ভাগের 1 ভাগ পরিশোধিত হয়েছে, আরেক ভাগ কি পরিশোধ করা হয়নি। তার মানে আরেক ভাগ যেহেতু পরিশোধ করা হয়নি, এটা কি বলতো? এটা হচ্ছে বকেয়া। রাইট? তাহলে বকেয়া ভাড়ার পরিমাণ কত টাকা? তার মানে এখানে যে 18,000 টাকা আছে এটা হচ্ছে 2 ভাগ। এটা কত ভাগ? 2 ভাগ। টোটাল কত ভাগ? 2 ভাগ। তার মানে 1 ভাগ পরিশোধ করছে, 1 ভাগ কি আছে? বকেয়া আছে। তার মানে এই যে 9,000 টাকা, এটা কি বলতো? এটা হচ্ছে বকেয়া। বুঝতে পারছো? এটা হচ্ছে বকেয়া। ওকে, তো বকেয়া ভাড়া এই বছর আসছে, তোমাদের সময় আসতে পারে যে অপরিশোধিত ভাড়ার পরিমাণ কত। একই জিনিস কিন্তু, টার্মটা কিন্তু একই। বকেয়া ভাড়া যা, অপরিশোধিত ভাড়া কি তাই। তার মানে কি অবভিয়াসলি বিকল্প নামগুলো মনে রাখতে হবে, যেটা বারবার বলি। মোহাম্মদ শোয়েব আনসার করছে 9,000 টাকা, বাকি যারা আছে সবাই আনসার করতেছি, তাই না? গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সর্বশেষ আমরা 15 নম্বর এমসিকিউ সলভের মাধ্যমে আজকে এমসিকিউ শেষ করব, বিকজ তোমাদের সিকিউটা দেখাবো। ঠিক আছে? সিকিউটা দেখাবো। ওকে, সো চলো এবার আমরা ক্যালকুলেশন করব হচ্ছে বিক্রয়ের পরিমাণ কত টাকা। তো ভালো করে খেয়াল করো আমরা কিভাবে বিক্রয়ের পরিমাণটা বের করতে পারি। শুরুতে দেখো বিক্রিত পণ্যের ব্যয় আছে 16,000 টাকা। হ্যাঁ, তারপর আছে কি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফা 20%। তার মানে কোনো ঝামেলা নাই, কারণ আমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 16,000 টাকা এবং বলে দিয়েছে কি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফা 20%। তার মানে যেহেতু সরাসরি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে বলছে এবং বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়াই আছে, তার মানে তুমি সরাসরি পার্সেন্টেজ বের করো। 20% করলে 16 যোগান কত? 32। তার মানে 3,200 টাকা। এই 3,200 টাকা হচ্ছে তোমার মুনাফা। এটা কি বলো তো? মুনাফা। ক্লিয়ার? এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয় আছে 16,000 টাকা, আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যদি যোগ করে দেই 3,200, তাহলে
19,200। এই 19,200 কি তোমার বিক্রয় মূল্য। এই টাইপের কোশ্চেন লাস্ট 3 দিনে আমরা কি সেম টাইপের কোশ্চেন সলভ করতেছি, যা সংখ্যাটা একটু পরিবর্তন করে দিচ্ছে বা এটা নতুন। এটা তো আমরা সবাই জানি যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাওয়া যায়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পাওয়া যায় বিক্রয়। ক্লিয়ার? ওকে, ওকে শোয়েব ক্লিয়ার, বাকি যারা আছি সবাই ক্লিয়ার কিনা? একদম তোমার এটা অনেক ইজি ছিল। যেমন দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20%, তো সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় তো দেওয়াই আছে, তাই না? কত পার্সেন্ট? 16,000 টাকা। তো 16,000 টাকা তুমি 20% বের করলে কত হয়? এটা হচ্ছে কি বলো তো, 16×32, মানে কি 2টা শূন্য কেটে দিলে হয়ে যাবে, মুনাফাটা পেয়ে যাবে, ক্যালকুলেটার লাগবে না, ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা পাওয়া যায় কি বিক্রয় মূল্য। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন প্রিয় শিক্ষার্থীরা, বলেন। ওকে গ্রেট। তো আমরা সিকিউ দেখি। তো দেখো সিকিউ সলভ করতে গেলে তোমার যেটা দরকার, আমরা একটু দেখে আসি যে আমাদের টার্গেট ডিউ আইসো ব্যাস, অর্থাৎ আমাদের এই টার্গেট ডিউ আইসো ব্যাসের ক্লাস শুরু হবে কিন্তু খুবই শীঘ্রই, বলতে তোমাদের আইসিসি পরীক্ষা শেষ হলেই কি শুরু হবে। এবং এই কোর্সে যারা অ্যাডভান্স ভর্তি হবে তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল গাইডলাইন সেশন থাকবে আইসিসি এবং অ্যাডমিশন রিলেটেড। ওকে, এবং তোমরা এখন ভর্তি হলে কিন্তু একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে, 2999 টাকায় ভর্তি হতে পারবা। সো ওভারঅল এখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে তোমার এই 5টা সাবজেক্ট থেকে কি তোমাদের কোশ্চেন আসবে। রিটেন এমসিকিউ 2টাই থাকবে এবং আমরা 2টাই একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো, ঠিক আছে? সো আমাদের এই বছর শত শত শিক্ষার্থী এই ডিউ আইসো ব্যাচ থেকে, অর্থাৎ টার্গেট ডিউ আইসো ব্যাচ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। সো সেই সাফল্য ধারাবাহিকতা আমরা এই বছর কি তোমাদের জন্য এই কোর্সটি নিয়ে আসছি। সো দ্রুত এই ব্যাচটিতে ভর্তি হয়ে যাও ডিসকাউন্টে। ওকে, মোহাম্মদ শোয়েব, কেন আজকে কি সরকারি চাকরি কোটা 30%, মুক্তিযুদ্ধ কোটা, ঠিক আছে? ওভারঅল সব মিলিয়ে কোটা কত পার্সেন্ট? 50, কত 51 না 56? সেই জন্য কি বলতেছে নাকি? আচ্ছা সুমাই ইসলাম ভাইয়া, অনেকেই তো অ্যাডমিট হয়েছে আর ক্লাস হইতেছে, অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচে অ্যাডমিট হয়েছি আপনাদের এখানে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হচ্ছে ওয়েলকাম আমাদের টার্গেট ডিউ আইসো ব্যাচ। এই ব্যাচটিতে আমরা যেটা করব তোমাদের একদম বেসিক থেকে পড়াবো। এবং আমাদের এই আইসো ব্যাচে তোমরা জানো যে গত বছর যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু পরবর্তী যেই ব্যাচগুলো, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ বলো, এগুলো তাদের জন্য ফ্রি ছিল, ঠিক আছে? এবং আমরা এখানে যারা টিচার প্যানেল আছি অনেক অভিজ্ঞ এবং তোমার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং তারা প্রত্যেকে যেহেতু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মানে বলতে গেলে যে দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে দেশের অক্সফোর্ড খ্যাত, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমরা 1 নম্বর বলতে পারি। তারপর অন্যান্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তার দেখবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়, ঠিক আছে? সো সেই সফল শিক্ষার্থীরা, সেই সফল টিচাররা তোমাদের ক্লাস নেবে। তার মানে বুঝতেই পারছো যে তারা কিভাবে তোমাদের জন্য কোর্স প্ল্যানটা নিয়ে আসতেছে, ঠিক আছে? সো ভর্তি হলে অ্যাডমিশন টাইমে যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে গাইডলাইনটা এবং সঠিক গুছানো একটা প্রিপারেশন, যেটা তোমরা আমাদের এই ব্যাচ থেকে পাবে। ওকে, আর আমরা তোমাদেরকে লেকচার শিট প্রোভাইড করব, ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসে কমপ্লিট করে দিব। ডেইলি এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে। সো যারা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে এখন ভর্তি হলে, যে নাম্বারটা দিয়েছে আমি স্ক্রিনে, এটা কল করে কোর্স ডিটেল জানতে পারো। ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। ক্লাস দেখো, রাকিব ভাইয়ের ক্লাস দেখো, হ্যাঁ, অন্যান্য টিচারদের ক্লাস দেখো, দেখে তারপরে ডিসাইড করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এইটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি এখানে ভর্তি হলে ইনশাল্লাহ তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে,
ঠিক আছে। তো দেখো এখানে একটা কোম্পানি ব্যবসায়ের আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর একটা সিকিউ সলভ করবো এখন। তো এখানে আছে যে উজায়ন কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 10 টাকা করে 2 লাখ টাকা, যার মধ্যে শেয়ার আছে 20,000, প্রতিটার মূল্য 10 টাকা করে, তার মানে মূলধন কত 2 লাখ টাকা। বিভক্ত 2018 সালে 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রিউমেলটি দেওয়া আছে। এই রিউমেলটি একটি স্ক্রিনশট দিয়ে নাও, বিকজ একটু পরে আমাদের সলভ করা লাগবে। ওকে, সো একটু পরে সলভ করা লাগবে, সো সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেই। হ্যাঁ, অনেক বেশি এক্সাম নিব, ডেইলি থাকবে, উইকলি থাকবে। ইভেন তোমাদের যে এক্সামটা হবে বা পরবর্তীতে যখন ফার্স্ট সাইকেল তোমাদের কমপ্লিট হবে, সেকেন্ড সাইকেলে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের রিভিশন দেওয়াবো। তো রিভিশনে প্রতিদিনের পর আমরা দিয়ে দেবো যে আজকে এই টপিক, হিসাব বিজ্ঞানে, অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট এই টপিক, ইংলিশ এই টপিক, বাংলা এই টপিক, মার্কেটিং এই টপিক, এগুলো বলে দিবে। তুমি জাস্ট কী করবা, পড়বা, রিভিশন দিবা, কারণ ওই সময় তো তোমার টপিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, টপিক ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি জাস্ট রিভিশন দিবে এবং এক্সাম দিবা। সুমাই ইসলাম, এটা কি ম্যারাথন ক্লাস? না রে ভাই, এটা ম্যারাথন ক্লাস না, ম্যারাথন ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, কয়েকদিন পর। ওকে, তো একটা স্ক্রিনশট দাও, আরেকটা দাও হচ্ছে সমন্বয়গুলো। এখানে সমন্বয়গুলো একটা ঝামেলা, যেমন সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা আছে, যার মধ্যে 10,000 টাকা আগুনের বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে সম্মতি দিয়েছে। ঠিক আছে, তার মানে কি এখানে তোমার সমাপনী মজুদের মধ্যে 10,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য, তার মানে তোমার বছর শেষে যেই মজুদ পণ্যগুলো আছে পুড়ে গেছে, 10,000 টাকা নষ্ট হয়ে গেছে, তার মানে ওগুলো কি তোমার বাদ দিতে হবে। তারপরে বীমা কোম্পানি আবার যেহেতু ক্ষতিপূরণ দিছে, আয় বিবরণীতে কি তোমার ব্যয়গুলো দেখানো লাগবে না, কারণ বীমা কোম্পানি কি ক্ষতিপূরণ দিয়ে দিছে, আলটিমেটলি কোনো ব্যয় নাই। বুঝতে পারছো? ওকে, সো তারপরে দেখো সমন্বয়গুলো আমরা একটু দেখি এক নজরে, আমরা একটু বলে দেই। তারপর দেখো আসবাবপত্রের উপর 5% অবচয়, সিম্পল ব্যাপার। আমার এই প্রতিষ্ঠানে অর্থাৎ রেওয়া মিলে যে পরিমাণ স্থায়ী সম্পদ দেওয়া আছে, বা সরি এখানে যেহেতু আসবাবপত্রের উপর বলেই দিছে, আসবাবপত্র যতটুকু দেওয়া আছে তার উপরে আমরা কি করব, অবচয় ধরবো। এই অবচয় যেহেতু একটা ব্যয়, এটা যাবে আয় বিবরণীতে, এবং এই পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে আমরা আর্থিক বিবরণীতে নিট সম্পদটা দেখাবো। পরে দেখো লভ্যাংশ সমতকরণ তহবিল 5,000 টাকা, সঞ্চিত তহবিল 7,000 টাকা, কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল আছে, এটা স্থানান্তর করতে হবে। তার মানে এগুলো আমরা কি করব, সংরক্ষিত আয় বিবরণীতে দেখাবো, বাদ দিয়ে দিব। ঠিক আছে, শেয়ার মূলধনের উপর 6% লভ্যাংশ ঘোষণা করছে, তার মানে লভ্যাংশটা অলওয়েজ ঘোষণা করা হয় শেয়ার মূলধনের উপর বা মোট টাকার উপরে। তার মানে যতটুকু লভ্যাংশ ঘোষণা করছে, এই ঘোষণাকৃত লভ্যাংশটা আমরা বাদ দিয়ে দেব যখন আমরা জমাকৃত মুনাফাটা ক্যালকুলেশন করব। বুঝতে পারছো? তো দেখো শুরুতে আছে আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তার মানে শুরুতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তোমরা কোশ্চেনটা একটু দেখো, আর আমি হচ্ছে এখানে জাস্ট বলে দেই। ওকে, তো প্রথমেই দেখো যে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা হচ্ছে, বেসিক সূত্র হচ্ছে আমরা কৃতপণ্যের ব্যয় থেকে বের করবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিব। তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে, প্রারম্ভিক মজুদ পণ্য নিতে হবে। দেওয়া আছে কোশ্চেনে, দেখো ভালো করে 50,000 টাকা শুরুতেই দেখো দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য, সেখানে পণ্য ক্রয় যোগ করে দিব। এখন ক্রয়ের সাথে যদি ফেরত থাকতো, বাট্টা থাকতো, ধারে ক্রয় থাকতো, এটা যোগ বিয়োগ করে আমরা নিট ক্রয়টা যোগ করতাম এখানে। ঠিক আছে, তারপর দেখো মজুরি, এটা একটা প্রত্যক্ষ খরচ যেটা মোট লাভে আসে, এটা যোগ করলাম, টোটাল খরচটা যোগ করে দিব আমরা। যোগ করলে 2,35,000 টাকা হয়। এখান থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। এখন দেখো সমাপনী মজুদের মধ্যে আমার যেহেতু আগুনে বিনষ্ট পণ্য আছে 10,000, এটাকে মাইনাস করে দিব, তাহলে কত হয় 40,000 টাকা। পেয়ে গেলাম 1,95,000 টাকা। এটা আমার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো যেহেতু আগুনে পণ্যটা বিনষ্ট হয়েছে, এটাকে তোমার যখন বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করে ফেলবা, সেখান থেকে মাইনাস করে দিতে হবে। তো যদি এখান থেকে মাইনাস করে দাও, তাহলে পরবর্তীতে আবার ব্যয় থেকে বাদ দেওয়া লাগবে না। বুঝতে পারছো? সুমাইয়া ইসলাম বলছে স্যার এটা আমাদের টেস্টে আসছিল কোশ্চেনটা, তার মানে তো ভালোই ইম্পর্টেন্ট। যেমন গতকালকে আমি যেই গত ক্লাসে না প্রথম ক্লাসে যেই সিকিউরিটি সলভ করাইছি, সেটাও আবার কোন স্টুডেন্ট জানি বলে যে ভাই এটা আমাদের টেস্ট, মানে আমাদের টেস্টে আসছিল এই কোশ্চেনটা। সে ভালো লাগে এই কোশ্চেনগুলো যদি তোমরা যদি সলভ করো, তাহলে মনে করো হুবহু যদি কভার পেয়ে যাও, তখন কি যে আনন্দ লাগবে। পরীক্ষার হলে গিয়ে যদি দেখো অ্যাটলিস্ট আর্থিক বিবরণীটা, ঠিক আছে, এটা হুবহু কমন পড়ছে, তখন যে কি একটা ভালো লাগে কাজ করে। ওকে, তার মানে প্র্যাকটিস করলে দেখবা যে কমন পড়ে যাবে, প্র্যাকটিস না করলে তো পড়বে না। ওকে, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 1,85,000 টাকা। এটা বাচ্চা পোলাপানের পড়াশোনা, আমরা
একদম ছোটোবেলা থেকে শিখতেছে এইগুলা। জাস্ট আজকে যেটা শেখানোর জন্য এই এই কোশ্চেনটা সলভ করা, সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী অথবা জমাকৃত আয় বিবরণী। ঠিক আছে, তার মানে সংরক্ষিত আয় বিবরণীর একদম শুরুতে যে প্রারম্ভিক জেরটা দেওয়া থাকে, প্রারম্ভিক জের, এই প্রারম্ভিক জেরটা লিখে ফেলবো। তো এটা থাকতে পারে এভাবে, অবন্টিত মুনাফার প্রারম্ভিক জের, থাকতে পারে জমাকৃত মুনাফার প্রারম্ভিক জের, অথবা থাকতে পারে রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের। এখন এটার সাথে আমরা কি করব, নিট মুনাফাটা যোগ করব। এখন প্রশ্নে প্রদত্ত, দেখো ভালো করে খেয়াল করো, প্রশ্নেই তোমার দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে, এই নিট মুনাফাটা প্রশ্নেই দেওয়া আছে 5,000 টাকা। এখন যদি তোমার কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে কি করবা তুমি, তাহলে অবশ্যই এটা বের করতে হবে। এখন মনে করো খ নম্বরে তোমার নিট মুনাফা বের করতে বলে নাই, তখন কিন্তু তোমার ক্যালকুলেশন করে দেখাতে হবে। অ্যাটলিস্ট যদি ঘর করে না করো, নোট করে দেখাতে হবে। ঠিক আছে, যেহেতু দেওয়া আছে ভালো, খুব ভালো, তাই না? আমরা কম সময় ক্যালকুলেশন করতে পারবো। জগতের নাথ জগন্নাথ কি বলছে স্পষ্ট ক্লিয়ারলি বুঝে না, ওটা ক্লিয়ারলি বাংলায় লেখো। হ্যাঁ, বাংলিশ লিখো না, বাংলায় লেখো। দেখো এখন কি করবা, বাদ দিয়ে দেবো বন্টন সমূহ। তো বন্টন সমূহের মধ্যে সর্বপ্রথম যেটা বাদ দিবা সবার আগে, সেটা হচ্ছে লভ্যাংশ প্রদান। ঠিক আছে, কতটুকু লভ্যাংশ তুমি প্রদান করে দিছো শেয়ার মালিকদের, সেটা দিবা বাদ প্রথমে। তো দেখো কত দেওয়া আছে, 2500 টাকা। তারপরে দেখো লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর, একদম সর্বশেষ সমন্বয় এন্ট্রিটাই ছিল। আমি কিন্তু সমন্বয় এন্ট্রিগুলো দেখতেছি না, বাট আমার মাথায় আছে। তুমি যখন আর্থিক বিবরণী সলভ করতে যাবে, সমন্বয়টা তোমার মাথায় থাকা লাগবে। শুরুতেই সমন্বয় এন্ট্রিগুলো পড়ে ফেলবা, কারণ তুমি যখন আয় বিবরণী তৈরি করবা, কোন টার্মের সাথে সমন্বয় এন্ট্রির কাজ হবে এটা জানা লাগবে, কোন টার্মের সাথে তোমার আর্থিক বিবরণী কাজ হবে, কোন টার্মের সংরক্ষিত আয় বিবরণীতে কাজ হবে, এটা মাথায় থাকা লাগবে। ঠিক আছে, এই জন্য সমন্বয় এন্ট্রিগুলো প্রথমে দেখবা এবং মাথায় সেভ করে ফেলবা। তো লভ্যাংশ সমাধান তহবিল স্থানান্তর, এটা বাদ দিবা, সঞ্চিত তহবিল স্থানান্তর এবং ভবিষ্যৎ তহবিল স্থানান্তর। এখন সর্বশেষ দেখো ঘোষণাকৃত লভ্যাংশ, এই ঘোষণাকৃত লভ্যাংশ 6%, এটাও বাদ দিয়ে দিবা। তো দেখো ঘোষণাকৃত লভ্যাংশ হিসাব যদি জাবেদা করতে বলে তোমরা কিভাবে দিবা, যেমন জাবেদা করলে তোমার যেহেতু ঘোষণাকৃত লভ্যাংশ, তার মানে হবে প্রদায় লভ্যাংশ অথবা ঘোষণাকৃত লভ্যাংশ হিসাব ডেবিট। এটা কি হবে বলো তো, এটা হচ্ছে তোমার যেহেতু ঘোষণা করছো তার মানে কি দায় বৃদ্ধি পাইছে, তার মানে কি এখানে এটা হবে কি ক্রেডিট, এটা হবে ক্রেডিট। আর এটা তুমি কই থেকে ধার্য করছো, জমাকৃত মুনাফা বা সংগৃহীত মুনাফা থেকে। তো জমাকৃত মুনাফা হিসাবে তোমার কি হবে, ডেবিট হবে। ঠিক আছে, এটা যদি জাবেদা ক্যালকুলেশন করতে বলে এভাবে ক্যালকুলেশন করতে পারবা। ওকে, তার মানে এটা ইজি ছিল। তোমার বোর্ড কোশ্চেন তুমি সলভ করলে দেখবা যে বোর্ড কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি অনেক ইজি আসে, তাই না? ওকে, তারপরে দেখো গ নম্বরে আমরা ক্যালকুলেশন করব আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু এটা কোম্পানি ব্যবসা, তোমার জাস্ট সব কিছু একরকমই, যখনই তুমি দায় পাঁচটা ক্যালকুলেশন করতে যাবে সেখানে তোমার একটা ডিফারেন্স বা একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে আমার এখানে কোম্পানি ব্যবসার কিছু টার্ম চলে আসবে। দ্যাটস ইট, এইটুকুই হচ্ছে তোমাদের খেলা এই ম্যাথে। তো দেখো স্বাভাবিকভাবে আমরা প্রথমেই দেখাবো স্থায়ী সম্পদটা। তোমরা জানো যে ফার্স্ট পেপার আমরা প্রথমে দেখাই চলতি সম্পদ, তারপরে দেখাই কি বলতো বিনিয়োগটা, তারপরে দেখাই দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদগুলো, এবং সর্বশেষে অসমন্বিত ব্যয়টা দেখাই। কিন্তু কোম্পানি ব্যবসার ক্ষেত্রে প্রথমেই দেখাবো স্থায়ী সম্পদটা, আস্তে আস্তে আমরা কি চলতি সম্পদে যাব। তো তুমি যদি এটা ফলো করো তাহলে ভালো, আর যদি না করো তাহলে কি ম্যাথ হবে, কোনো প্রবলেম নাই। ওকে, তো সিম্পল, যেমন আসবাবপত্র ছিল আমার, এখান থেকে আমরা পুঞ্জীবিত অপচয়টা বাদ দিয়ে দিব। মনে করবা যদি স্থায়ী সম্পদ থাকে তাহলে সেখানে অপচয় থাকার পসিবিলিটি 99%। তো যখনই তুমি স্থায়ী সম্পদের কাজ করবে আর্থিক অবস্থার বিবরণীতে, এটা হতে পারে যন্ত্রপাতি, এটা হতে পারে আসবাবপত্র, এটা হতে পারে মেশিন, এটা হতে পারে কম্পিউটার, সাথে সাথে কি করবা খেয়াল করবা সমন্বয়তে যে এখানে আমার অবচয় আছে কিনা। তো সিম্পল দিয়ে দিলাম। তারপর দেখো চলতি সম্পদগুলো জাস্ট বসাবো অ্যান্টিগুলো, আর নগদ তহবিল আছে, ব্যাংক জমা আছে, প্রাপ্য হিসাব আছে, আর সমাপনী মজুদ পণ্য তো ক থেকেই পাইছো। আর যেহেতু হচ্ছে প্রাপ্য বিমা দাবি আগুনে বিনিষ্ট পণ্যের নিশ্চয়তা, মানে কি বিমা যেহেতু ক্ষতিপূরণটা দিয়ে দিবে, তার মানে কি তোমার বলো তো এখানে ব্যয় তোমার দেখানো লাগবে না। ঠিক আছে, ওকে, তো আমরা হচ্ছে মেইনলি তোমার এই পার্টটা দেখবো, শেয়ার মালিকদের সত্ত্ব এবং দায়সমূহ, এটা দেখবো। এখানে দেখো শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন আছে। এটা জাস্ট হচ্ছে একটা ফর্মুলা যে একটা ব্যবসা প্রতিষ্ঠান
কি পরিমাণ মূলধন নিয়ে শুরু করলো বা রেজিস্ট্রেশন করছে কত টাকার মূলধন নিয়ে, এটা জাস্ট দেখাই দিব অনুমোদিত মূলধনটা, যে 10 টাকা মূল্যের 20,000 শেয়ার নিয়ে কি ব্যবসা শুরু করছে, এটা একটু জাস্ট দেখাবা। বাট ইস্যুকৃত মূলধনটা কিন্তু কাজ হবে। ইস্যুকৃত মূলধন মানে তোমার এই রেজিস্টারকৃত মূলধন থেকে কতটুকু তুমি বাজারে ইস্যু করছো বা বিক্রি করছো, এটুকু। বুঝতে পারছো? ওকে, তো দেখো এটা দিলাম। তো আমরা সঞ্চিতি এবং উদ্বৃত্তগুলো দেখাবো। সঞ্চিতি এবং উদ্বৃত্তগুলো দেখাবো। এখানে সংগৃহীত সমাপনী উদ্বৃত্ত আমরা খতে আমরা সংগৃহীত মুনাফার সমাপনী উদ্বৃত্তটা বের করছি 82,500। একটা বিষয় মনে রাখবা, তোমার কিন্তু এই যে সংগৃহীত মুনাফা এটা এক্স্যাক্টলি বের করতে হবে। কোশ্চেনও যদি দেওয়া থাকে তাহলে তোমার জন্য সহজ, বাট যদি দেওয়া না থাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো সাধারণ সঞ্চিতি আছে 10,000, এখান থেকে নতুন সংস্থাপন আছে 7,000, তার মানে টোটাল সঞ্চিতি আসবে 17,000 টাকা। লভ্যাংশ সমতাকরণ তহবিল এটাও কি আমার এই সঞ্চিত উদ্বৃত্ততে আসবে 5,000 টাকা। তাহলে মোট সঞ্চিতি এবং উদ্বৃত্ত আসলো আমার 1,04,000 টাকা। এটাই জাস্ট তোমার কি ছিল এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী থেকে কোম্পানি ব্যবসার আর্থিক বিবরণীর ডিফারেন্স, ঠিক আছে? ওকে, এবার দায়টা স্বাভাবিকভাবেই দীর্ঘমেয়াদী দায় দেখাবে, বাট এখানে যেটা ভবিষ্যৎ ব্যবস্থারও কি তোমার এই দায় অংশতে দেখাতে হবে। তো এখানে দেখো দীর্ঘমেয়াদী ঋণ আছে একটা, লিখে ফেললাম প্রদায় হিসাব এবং কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ঘোষণাকৃত লভ্যাংশ। তাহলে টোটাল আমার সম্পদ পাস এবং দায় পাস 3,22,500। এখন মনে করো আর্থিক অবস্থার বিবরণী যে তোমার মিলল না, তার মানে কি তুমি মার্ক পাবে না, ব্যাপারটা এমন। আর্থিক অবস্থার বিবরণী যদি তোমার জাস্ট তুমি সিকোয়েন্স অনুসারে বসাতে পারো তাহলে অ্যাটলিস্ট 4-এর মধ্যে 3 পাবে, অথবা 4-এর মধ্যে 3.5 পেয়ে যাবে। তার মানে তুমি কনফিডেন্টলি কাজ করে যাবা, অ্যান্টি করে লিপিবদ্ধ করে যাবা, ঠিক আছে? কোথায় কোথায় কাজ হবে করে যাবা, মিলে যাবে ইনশাল্লাহ। যদি অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করো, তুমি জাস্ট 5 থেকে 7টা সিকিউ প্র্যাকটিস করো, দেখবো যে তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হয়ে গেছে, ঠিক আছে? যে এইখান থেকে কোয়েশ্চেন আসলে আনসার করতে পারবে এবং তোমার আনসার মিলে যাবে। যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা তখন একদম ধুমসে কী করতে পারো, বসাতে পারবে এটার পরে এটা, এটার পরে এটা। ওকে, তার মানে সিকিউগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিস করা লাগবে। আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিছি এবং তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব। এখানে যাদের বেসিক ক্লিয়ার না তারা জাস্ট ডেমো শখগুলো দেখে নিবা, তাহলে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। এবং সময় ফ্রেন্ডদেরকে জানাবে, ক্লাসে নিয়ে আসবা, ঠিক আছে? একা একা ক্লাস করলে হবে না। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি।